আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মেজর ডালিম কি ঘটিয়ে দিলেন বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে এখন মেজর ডালিম আর ইলিয়াস হোসেন। আমি এই ইন্টারভিউর পর কিছু মানুষকে নতুন করে চিনলাম। কিভাবে চিনলাম? ধরেন এতদিন আমার কাছে মনে হয়েছিল এরা জাতীয়তাবাদ বিশ্বাস করে, কিন্তু হঠাৎ করে তাদেরকে আমার কাছে কেন যেন মনে হলো এরা ফেসিস্টের দোসর ছিল, কিন্তু নিজের পরিচয়কে গোপন করে রেখেছে এতদিন। অর্থাৎ এতদিন নিজেকে বিএনপি সাজিয়ে রেখেছে, কিন্তু ভেতরে তারা এক একটা ফ্যাসিস্ট এবং আওয়ামী দোসর। কীরকম করে সেটা? মেজর ডালিম 50 বছর পর জাতির সামনে প্রকাশ্যে এলেন এবং ইতিহাসের অনেক সত্যগুলোকে উন্মোচন করলেন। প্রশ্ন হলো যে মেজর ডালিম যে বক্তব্যগুলো দিলেন সত্য কি মিথ্যে? 71-এ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং ফ্রন্ট লাইনে ছিলেন, এই ব্যাপারে কেবল তারাই মন্তব্য করতে পারবেন যে ডালিম সাহেব যা বলেছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডালিম সাহেবকে নিয়ে যে তর্কটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে যাদের জন্ম 71-এ হয়নি অথবা যাদের বয়স 71-এ 5-10 বছর হবে না, আরও কম, তারা এই কুতর্কটা করছেন। সোশ্যাল মিডিয়াতে দেখছি একদল বলছেন যে ডালিম জামাতের লোক, কেউ বলছেন ইলিয়াস জামাত ইসলামের লোক। মানে বাংলাদেশে কখনো কোনো সত্য কথা বললে সেই লোকটাকে কেন যেন জামাত বলা হয়, আর এতে করে লাভটা জামাতেরই হয়। মানে সেই সব গর্ধব মাথামোটা লোকগুলো বোঝে না যে ইতিহাস সবসময় সত্যই হয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কেবল শেখ মুজিব বা আওয়ামী লীগের বয়ানের মধ্যে ছিল না, প্রচুর বই লেখা হয়েছে এই 71-কে নিয়ে। আমরা অনেক বই পড়েছি, সত্য ইতিহাস জেনেছি, যেখানে ডালিমের বক্তব্যের সাথে মিশে গেছে বা মিলে গেছে সব কিছু। কিন্তু যারা বই পড়ে না, 15 বছর আওয়ামী লীগের বক্তব্যই কেবল শুনেছে, তাদের কাছে ডালিমের বক্তব্যটা অস্পষ্ট বা মিথ্যে ভরপুর মনে হয়েছে। দেখেন, কয়েকটা স্পেসিফিক তথ্য ধরেই বলছি। ডালিমকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কত লোক মারা গেছে, কত নারী ধর্ষিত হয়েছে, তিনি বললেন 30 লক্ষ নয়, এটা 3 লক্ষ হবে। মুজিব মিথ্যে বলেছে। আর নারী নির্যাতনের বিষয়ে তিনি বললেন আমি দেখেছি মাত্র 2 জন। এখন বাংলাদেশে যেসব নারীরা ধর্ষিত হয়েছে তাদের সবাইকে কি ডালিমের দেখা উচিত ছিল বা দেখার কথা ছিল, বা তিনি কি সেখানে ঘুরে বেরিয়েছেন যুদ্ধের ময়দান বাদ দিয়ে কোথায় কোন নারী ধর্ষিত হয়েছে সেই লিস্ট করতে গেছেন? তিনি তার বক্তব্যটা তুলে ধরলেন কি, আমি 2 জনকে দেখেছি, তবে যেটা বলা হচ্ছে যে 2 লক্ষ মা বোন, এটা সত্য নয়। আচ্ছা, আমি ডালিমের কথা বাদ দিলাম। 71-এ তো আমার মা বেঁচে ছিলেন, আমার বাবা বেঁচে ছিলেন, আমার দাদা, নানা, চাচা, মামারা যারা 71-এ বেঁচে ছিলেন, তারা মুক্তি সংগ্রাম যুদ্ধ দেখেছেন। তাদের বক্তব্যটা কি একটু মিলিয়ে নেন। তাদের বক্তব্যটা তো ডালিমের বক্তব্যের সাথে মিলে কিনা দেখেন। আপনি মনে করছেন ডালিমের বক্তব্যে আপনার দল খাটো হয়ে গেছে, আপনি মনে করছেন ডালিমের বক্তব্যে আমার দল একটা বড় চাপে পড়ে গেছে, আপনি মনে করছেন ডালিমের বক্তব্যে আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তাই আপনি ডালিমকে মিথ্যাবাদী বা ডালিমকে নিয়ে আপনি কি বলবো কটাক্ষ শুরু করেছেন বা ডালিমের বক্তব্যটাকে সাপোর্ট করতে চাইছেন না। ইতিহাস সবসময় সত্যের পথে হাঁটবে, মিথ্যে ইতিহাস বেশি দিন টিকবে না। এখন ধরেন ডালিমের বক্তব্যে আওয়ামী লীগের যে অবস্থাটা, মুক্তিযুদ্ধ, ভারতের চিন্তা, ভারত কেন এই স্বাধীনতা আমাদের সাহায্য করেছে, পরবর্তী কেন শেখ মুজিবকে হত্যার প্রয়োজন হলো, এই বিষয়গুলোকে তিনি একদম ঠান্ডা মাথায় বুঝিয়ে বলেছেন। এখন আপনি বলেন আপনার কাছে কোন বিষয়টা মিথ্যে মনে হয়েছে? ডালিম কি একবারও বলেছে যে বাংলাদেশে মাত্র 2 জন নারী নির্যাতিত হয়েছে? তিনি তা বলেননি। তিনি বলেছেন তিনি 2 জনকে দেখেছেন। এখন শেখ মুজিব তো একজনকেও দেখেননি, তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে। তো দেখাটা বিষয় না, সংখ্যাটা তিনি কি বলছেন এটা হলো মূল বিষয়। আসলে তারপরে যে বিষয়টি, বিএনপির অনেকে খেপে গেছেন এই বক্তব্যে, কারণ কয়েকটি জায়গায় ডালিমের বক্তব্যের সাথে বিএনপির রাজনৈতিক দলের কি বলবো গ্রহণযোগ্যতা বা জিয়াউর রহমানের বিষয়ে প্রশ্ন উঠে আসতে পারে। এখন আপনি কি জিয়াউর রহমানকে ফেরেশতা মনে করেন, শেখ মুজিবকে ফেরেশতা মনে করেন, গোলাম আজমকে ফেরেশতা মনে করেন? অবশ্যই তারা মানুষ, তারা ফেরেশতা নন।
তো জিয়াউর রহমান সেই সময় কি ভূমিকা নিয়েছে, কি ভূমিকা ছিল, এটা আপনার আমার জানার কথা। যিনি জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন তিনি আজ বলছেন। মেজর ডালিম কেন মিথ্যা বলবে বা কেন সত্য বলবে, এটা নিয়ে আসেন একটা আমরা আলোচনা করি। কেমন, যে লোকটার বয়স এখন ৭৫ বছর, যে লোকটা পৃথিবীর মানে তার সকল আপনজন থেকে বহু দূরে, যে লোকটা এখন মৃত্যুর অপেক্ষায় আছেন, সে লোকটা জাতিকে ৫০ বছর পর এসে কেন মিথ্যে তথ্য দেবে, এই প্রশ্নটা খোঁজে। মেজর ডালিম কোনো রাজনৈতিক দলের নয়, কোনো রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা নেই। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তিনি মন্ত্রী হবেন, এমপি হবেন, বড় কোনো লোভনীয় অফার পাবেন, সেই সুযোগটিও নেই। এবং এই ৫০ বছর তিনি তার পুরো মূল সময়টা গোপনে কাটিয়েছেন, এক প্রকার ফেরারির মতো কাটিয়েছেন। তো সেই ব্যক্তি আজকে এসে মনে করছেন যে মৃত্যুর আগে কিছু সত্য বাংলাদেশকে জানিয়ে যাক, পৃথিবীর ইতিহাসে তার এই কথাগুলো রেকর্ড থাকুক। কারণ মানুষ ডালিমকে হয়তো ভুলে যাবে, এই প্রজন্মের পর আরেক প্রজন্ম আসলে হয়তো জানবে না, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে ডালিম আবারও মানুষের কাছে বেঁচে উঠেছেন। ডালিমের অবয়ব মানুষ দেখেছেন, কেমন ছিলেন, কেমন তার কণ্ঠ ছিল, কি কথাগুলো বলেছেন, এই কথাগুলো আর ইরেজ হবে না। এই কথাগুলো এখন থাকবে, ইলিয়াসের চ্যানেলে থাকবে, অন্য চ্যানেলে থাকবে, টেলিভিশনের আর্কাইভে থাকবে। প্রত্যেকটা টেলিভিশন এটা নিয়ে এখন নিউজ করছে, খেয়াল করে দেখেন। এখন যারা বিতর্ক সৃষ্টি করছেন তারা আসলে কারা? বিতর্ক সৃষ্টি করছেন দুই প্রকার লোক, এক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত লোক, যারা বিভিন্ন ছদ্মবেশে, মানে তাদের দোসররা বিভিন্ন ছদ্মবেশে রয়েছে। কেউ বিএনপি সেজে আছে, কেউ জামাত সেজে আছে, কেউ বুদ্ধিজীবী সেজে আছে, কেউ সাংবাদিক সেজে আছে, কেউ নিরপেক্ষ সেজে আছে, কিন্তু ভেতরে আওয়ামী রক্ত বা ভিতরে আওয়ামীর আদর্শ রয়েছে। তারা ইনিয়ে বিনিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের পোস্টের মাধ্যমে ডালিমকে বিতর্কিত বা মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে, মূর্খ প্রমাণের চেষ্টা করছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদেরই একজন ফিল্ম বিষয়ক সাংবাদিক, মনে হয় যে বিশাল সাংবাদিক, ডালিমকে তিনি মূর্খ সম্বোধন করছেন। সাংবাদিক যদি মানে যেই সাংবাদিক এই কথাটি বলেছে, তার ডালিমের পায়ের যে নখ, যে নখটা কেটে ফেলে দিয়েছেন, সেই নখেরও যোগ্যতা তার মধ্যে নেই। আমি তাকে চিনি, সে ডালিমকে মূর্খ বলেছেন। কেন? ডালিম শেখ মুজিবকে নিয়ে অনেক তথ্য দিয়েছেন, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, এটা তার ইগোতে লেগে গেছে। কিন্তু তিনি সাংবাদিক পরিচয় চলছেন, তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের দোসর যে এটা প্রমাণ করতে চাচ্ছেন না, বাট তিনি তার ভিন্ন আয়না ব্যবহার করেছেন। আবার বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভেতরে আওয়ামী আদর্শ লালন করে, কিন্তু বিএনপি থেকে সুবিধা নিতে বিএনপির সাথে মিশে থাকে, তারাও এটা সমালোচনা করছে, তারাও ডালিমের সমালোচনা করছে। কারণ শেখ মুজিবকে নিয়ে যে বক্তব্যগুলো এসছে, এটা তারা সহ্য করতে পারছে না। দেখবেন যারা জামাতকে আপনি যখন কোনো কটূক্তি করবেন বা জামাতের কোনো হাটে হাড়ি ভেঙে দিবেন, সে যেই দল থেকে জামাতে অনুপ্রবেশ করবে, দেখবেন সে ব্যক্তি হঠাৎ করে জামাতের পক্ষে কথা বলা শুরু করে দেবেন, কারণ সে আর ভেতরে নিতে পারে না। এইটা হলো অবস্থা। আমি যেটা দেখলাম, বিএনপিকে নিয়ে কি বললেন, যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তার ডাকে এই মুক্তিযুদ্ধ তারা করেছেন। তার মানে জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের মহান নায়ক হিসেবে তারা চিহ্নিত করছেন, কে? মেজর ডালিম। তবে একটা জায়গায় তিনি বলেছেন যে কোরআন শপথ করেছিলেন তারা একটা বিপ্লবে, সেখানে জিয়া কথা রাখিনি। জিয়াকে কিন্তু বিশ্বাসঘাতক বলেননি, বলেছেন জিয়া কথা রাখিনি। কেন কথা রাখিনি, কথা রাখার পরিবেশ মানে কেন পরিবর্তিত হয়েছে, এটা হয়তো জিয়াউর রহমান বেঁচে থাকলে আমরা জানতাম। কিন্তু বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানই একমাত্র সফল রাষ্ট্রনায়ক, এবং জিয়াউর রহমানই সেই ব্যক্তি যার হাত ধরে এই বাংলাদেশ সবচেয়ে সফল এবং উন্নয়নের দিকে এগিয়েছিল, যার কারণে এই ঘনজন্মা বা রাষ্ট্রীয় ক্ষমতা একদম অল্প সময় থাকা এই ব্যক্তিকে আজ পর্যন্ত মানুষ ভালোবাসে। তো সেই জিয়াউর রহমানকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর উত্তর দিবেন আমাদের মুক্তিযোদ্ধারা, যারা জিয়াউর রহমান এবং ডালিমের সঙ্গে কাজ করেছেন। আমাদের মতো এই কি বলবো, যাদের ৭১-এ আগের জন্ম হয়েছে, যারা মুক্তিযুদ্ধ দেখিনি, তারা সমালোচনা করে আমরা কি প্রমাণ করতে চাই? যে ডালিমের চেয়েও বেশি কিছু আমরা জানি? তাহলে মূর্খ কি আমি নাকি ডালিম? আমরা মূর্খ। আসেন তারপরের বিষয়টি। আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকদের দেখছি এখন ইলিয়াসকে এবং ডালিমকে নিয়ে যথেষ্ট সমালোচনা করতে। আমি প্রশাসনকে বলবো,
যে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের আমলে জামায়াত এবং শিবির নিষিদ্ধ না হওয়ার পরও সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট বাক্য লেখার জন্য তাদেরকে গুম করা হতো, তুলে নেওয়া হতো, নির্যাতন করা হতো। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের পরও তারা কিভাবে তাদের ফেসবুক পোস্টে, তাদের প্রোফাইলে একদম ছাত্রলীগের কে কোন শাখার কমিটির দায়িত্ব এভাবে লিখে দিয়ে তারা এইভাবে জাতিকে বিভ্রান্ত করছে। নিষিদ্ধ দলটির বিরুদ্ধে আমাদের পুলিশ কেন ঝিমিয়ে গেছে, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো। আরেকটি বিষয়, ডালিমকে নিয়ে, ডালিম 50 বছর পর যে বক্তব্য দিয়েছে, এটা নিয়ে আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যারা 71 দেখেছেন, যারা 71 নিয়ে বই লিখেছেন, তারা আলোচনা করতে পারেন। আমাদের এই মুহূর্তে ডালিমের বক্তব্য থেকে যে বিষয়গুলোকে নিতে হবে, যে ইতিহাসটা আসলে মানে বাংলাদেশটা কোন প্রেক্ষাপটে স্বাধীনতার যুদ্ধে এসেছিল এবং সেই বিজয়টাকে কারা ছিনতাই করতে চেয়েছিল, এবং বিগত 54 বছর ধরে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশটা মানে কোন কোন খেলা হয়েছে, এই বিষয়গুলো এখন আমাদের জানতে হবে। আমাদের দেশ একটা বড় অন্ধকারে রয়েছে, বড় টেনশনে রয়েছে। মিস্টার ডালিম সাহেব আরও বলেছেন এই দেশটাকে ভারত চেয়েছিল তাদের প্রদেশ বানাতে, এবং তিনি বলেছেন 24-এ যারা অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে তাদেরকে আরও বহুদূর যেতে হবে। তিনি আগামী প্রজন্মকে অনেক বড় স্বপ্ন দেখাতে এই কথাগুলো বলেছেন, এবং তিনি বলেছেন বিপ্লবীদের কেউ আশ্রয় দেয় না। আজকে সেটাই সত্য হচ্ছে। আজকে ডালিম তাকে নিয়ে যারাই সমালোচনা করছে, একটু ঘিরে দেখবেন এরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্টদের দোষক, এবং তারা সেই আওয়ামী আদর্শ লালনকারী। আর বিএনপির মধ্যে যারা কিছু কিছু আছে, সবাই না, কিছু কিছু আছে, এরাও আওয়ামী ঘরানার, কিন্তু বিএনপি সেজে আছে। এখন আপনারা চিন্তা করেন যে আপনার ওয়ালে বা আপনার ফেসবুকে বিএনপি সেজে থাকা বন্ধুটা আদৌ বিএনপি নাকি আওয়ামী লীগের। আরেকটা কথা বলি, শেষ কথাটা দিয়ে শেষ করব। ইলিয়াস কিংবা মেজর ডালিম যে কথাগুলো বলেছেন রেকর্ড আছে। আপনি যদি মনে করেন এটাকে আপনি স্বীকার করবেন না বা এটাকে আপনি বিশ্বাস করবেন না, আপনি আপনার যুক্তির আলোকে আসেন। গালাগাল দেওয়া কোনো ভদ্র মানুষের কাজ না, আর গালাগালি দিয়ে ইতিহাস তৈরি করা যায় না। যাদের হাতে ঘা লেগেছে এই ইন্টারভিউর ফলে, তারা প্রত্যেকেই আমি মনে করি এক একটা ফ্যাসিস্ট। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।